আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আপনাদেরকে ভোকাবুলারি শেখার এই স্পেশাল ক্লাসে স্বাগতম। ইউ আর ওয়েলকাম টু দিস লাইভ ক্লাস ফর লার্নিং ইংলিশ ভোকাবুলারি। এই ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো আসলে ভোকাবুলারি কিভাবে শিখলে দীর্ঘদিন মনে থাকবে এবং আপনার মনের অজান্তেই একসময় ভোকাবুলারির উপরে আপনার সত্যিকার অর্থে একটা ইউনিক কমান্ড চলে আসবে। প্রায়োগিকভাবে যদি আমরা ভোকাবুলারি না শিখি তাহলে কখনোই মুখস্থ করে আমি একটা শব্দের অর্থ জানলাম, শব্দের সিনোনিম জানলাম, অ্যান্টোনিম জানলাম, কিন্তু এটা যদি সেন্টেন্সে প্রয়োগ না করি, কোন কনটেক্সটে একটা শব্দের তো অনেক সমর্থক শব্দ থাকে, সবগুলোই 100তে 100 হুবহু প্রয়োগ করা যায় না। কিছুটা হলেও এর মধ্যে অর্থগত বা স্থানগত পরিস্থিতিগত তফাৎ থাকেই। তো এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে চাই না, কি করি, ইংরেজি শব্দ মুখস্থ করি। ভোকাবুলারি শেখার ক্ষেত্রে বাংলাদেশে কি করা হয়, অমুক প্রকাশনীর একটা বই কিনলাম, বই কেনার পরে এইভাবে লেখা থাকে, আমরা ট্রেডিশনাল ওয়েতে যে শব্দের অর্থ, এর সিনোনিমস, অ্যান্টোনিমস, এই তো সমার্থক আর বিপরীতার্থক, এইভাবে শিখে আপনি কখনোই সত্যিকার অর্থে ইংরেজিতে দক্ষ হতে পারবেন না। আপনার কখনোই ইংরেজিতে গুড কমান্ড থাকবে না। ইংরেজিতে গুড কমান্ড রাখতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশন শিখতে হবে। এর আগে যেমন আমি বলছি, গ্রামার শিখতে হবে আপনাকে, অ্যাপ্লাইড গ্রামার। সেটা স্পোকেনের ক্ষেত্রে ইনফর্মাল গ্রামার রুলস গুলো জানতে হবে, ইনফর্মাল ভোকাবুলারি গুলো জানতে হবে, ইনফর্মাল ইডিয়মস গুলো জানতে হবে। তবেই আপনি নেটিভদের তারা কি বললো আপনি বুঝতে পারবেন, আপনিও তাদেরকে বুঝাতে পারবেন। সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি বলতেছি যে আমার ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, ভালো সম্পর্ক যাচ্ছে না, বা আগে ভালো সম্পর্ক যেত এখন যাচ্ছে না। যে আমরা যখন ছোট ছিলাম, when we were children, তো সেক্ষেত্রে কি হতো, যে আই গট অন উইথ মাই ওন ব্রাদার, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। এখন কি হচ্ছে, সম্পর্কটা ভালো যাচ্ছে না। তো একজন নেটিভ আপনার সামনে বলতেছে যে ডু ইউ গেট অন উইথ ইউর ওন ব্রাদার বা উইথ ইউর ব্রাদার। এখন আপনি কি গেট অন বললো, কি বোঝালো? ও যদি এইভাবে আপনাকে বলতো, ওরা তো এইভাবে বলবে না যে ডু ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইউর ব্রাদার, আপনার বা তোমার কি তোমার ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক আছে। ওরা এইভাবে বলে না, ওরা বলে ডু ইউ গেট অন উইথ ইউর ব্রাদার, আপনার কি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো আছে। তো এই যে ইডিওমেটিক ব্যবহারগুলো আমাদেরকে জানতে হবে। এখন ইডিওমেটিক ব্যবহার না জানলেই সমস্যা। এখন আমার এই যে বোর্ডে থেকে লিখে না প্রবলেম। এখন আমি বলতেছি আমি বোর্ডটা ঠিক করার মতো সময় পাইনি। এখন আমি কি নেটিভরা আপনার কেউ নেটিভ একজন বলতেছে যে আই ডিডন্ট গেট রাউন্ড টু ফিক্সিং দি বা রিপেয়ারিং দিস বোর্ড, ডিজিটাল বোর্ড। এখন গেট রাউন্ড টু বললো, গেট রাউন্ড টু ডুইং সামথিং, এর হলো কোনো কিছু করার সময় পাওয়া। তো এখন গেট রাউন্ড টু ডুইং সামথিং, যে আমি বলতেছি আমি ট্যাপটা ঠিক করার সময় পাইনি, তাইলে কি হলো, আই ডিডন্ট গেট রাউন্ড টু ফিক্সিং দ্যাট ট্র্যাপ। এই যে আপনার ইডিওমেটিক ইউজ তারা করলো, আপনি জানেন না, তাহলে তো আপনার হবে না। আপনি যেভাবে একদম আক্ষরিক ভাবে ইংরেজি শিখতে চান তাহলে তো সমস্যা। যেমন আমি বলতেছি আই ওন দ্য কার, আই ওন দ্য কার, যে গাড়িটা আমার, বা আই ওন এ কার, আমার একটা কার আছে। এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে নেটিভরা আপনাকে বলবে যে আই হ্যাভ এ কার, ওরা এইভাবে বলতে পারে যে আই হ্যাভ না, আই সংক্ষেপে আই গট আ কার। তো এইগুলো ফ্যাক্ট আছে, বোঝা লাগবে। তা আপনি আপনার মতো করে যত সহজে গ্রামার রুল শিখেন, ওইভাবে ইংরেজিতে আপনি কখনো ইমপ্রুভ করতে পারবেন না। আপনাকে অ্যাপ্লিকেশন গুলো জানতে হবে। ফর্মাল রাইটিং এর জন্য ফর্মাল রুলস, স্পোকেন বা ইনফর্মাল রাইটিং এর জন্য ইনফর্মাল কমিউনিকেশনের জন্য আপনার ইনফর্মাল রুলস জানতে হবে। ইনফর্মাল ইউজের জন্য ইনফর্মাল ভোকাবুলারি, ফর্মালের ক্ষেত্রে ফর্মাল ভোকাবুলারি। তো এখন কিভাবে শিখলে আমরা এই জিনিসগুলো আমাদের মনে স্থায়ীভাবে রেখাতিপাত করবে এবং এটা দীর্ঘস্থায়ীভাবে থেকে যাবে। মূল কথা হলো অ্যাপ্লিকেশন। আপনার যে কোনো বিষয় যত বেশি ওটার অ্যাপ্লিকেশন করবেন, সাপোজ আপনি, যেমন আমার কথাই বলি, আমার মাঝখানে কার ড্রাইভিং এর উপরে বেশ ভালো দক্ষতা ছিল। দীর্ঘদিন আমি ড্রাইভ করি না, আমার দক্ষতাটা আমি এখন সত্যিকার অর্থে 3 মাথা 4 মাথা এই জায়গাগুলো আসলে ভয় লাগে। আমি অনেক ক্ষেত্রে আমার ড্রাইভার আমি সাহসী পাই না ড্রাইভ করা, যে তুমি কন্টিনিউ করো, দেখা যায় গাড়িতে ক্র্যাশ আসলো বা কোনো সমস্যা হলো। তো মূল কথা হলো আপনি যত একজন ড্রাইভার তারাও জানতে দেখেন ড্রাইভ করতেছে, গল্প বা সাইড সবই দেখতেছে, কিন্তু এটা তার অজান্তেই হয়ে গেছে। এটাকে বলে মাসল মেমোরিতে। আপনার হলো ব্রেন মেমোরি ডেভেলপ করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে
প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যদিও একটা কথা আছে, নো ওয়ান ক্যান বি পারফেক্ট, কেউ পারফেক্ট হতে পারে না, তবে ওই যে বলে টেক ইউ ক্লোজ টু পারফেক্ট, মানে এটা পারফেকশনের কাছাকাছি নিয়ে যায়। তো আমরা প্রয়োগ দেখি। আমার এটা বলার কারণ, আমি আমার মানে যে প্রাইভেট গ্রুপ আছে, আমি আলাদাভাবে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আমার হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু আমি শেখানোর চেষ্টা করব। কিন্তু আপনাদের যদি সদিচ্ছা না থাকে, আপনাদের যদি উইল পাওয়ার, কি বলবা, আনফ্লিঞ্চিং ডিটারমিনেশন যদি না থাকে শেখার ক্ষেত্রে, আপনাদের যদি মানে মানসিকতাটা স্ট্রং না হয় শেখার ক্ষেত্রে, আপনাদের জন্য মানে ডেডিকেশন অ্যাপ্লিকেশন না থাকে, সেক্ষেত্রে আপনারা শিখতে পারবেন না। কোনো বই আপনাকে শেখাবে না, শেখাতে পারবে না কোনো শিক্ষক, যদি না আপনি নিজে শিখতে আগ্রহী হন। এটা আপনার উপরে নির্ভর করবে। তো এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে শেখা উচিত, আর পরবর্তীতে আমি আমার যে গ্রুপ আছে, আমি গ্রুপে শেখাবো, শত শত না হাজার হাজার ভোকাবুলারি শেখাবো। আমরা প্রথমে আগে দেখে নিই যে আসলে এই প্রশ্নগুলোর ইম্পর্টেন্স। দেখেন প্রথমে সিনোনিম অব, ঠিক আছে, সিনোনিম অব ক্যান্ডিড। তাহলে ক্যান্ডিড স্কিল আছে, দক্ষতা। ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মানে কি, একদম সরল ভাবে, মানে কোনো ধরনের আপনার সততার আশ্রয় নিলেন না, সোজাসুজি বলে দিলেন, একদম ডিরেক্ট। ফ্র্যাঙ্ক একদম সোজাসুজি বলে দিচ্ছেন, মানে একদম সত্যি কথা যেভাবে আপনি বলতেন, যাকে বলে স্পষ্টাস্পষ্টি, স্পষ্টভাবে, বা দেখা যায় যে মন খোলা অকপটে, যেভাবেই বোঝেন, একদম খোলাখুলি, মানে খোলাখুলি, মানে এর মধ্যে কোনো সক্রিয়তার আশ্রয় নাই, মানে পুরোপুরি সাধারণভাবে যেটা আমরা বলি। ফিকল মানে অস্থির, চঞ্চল, আনস্টেবল। আনফেয়ার মানে কি, এই যে অসৎ উপায় অবলম্বন করা, আনফেয়ার মিনস মানে অসৎ উপায়। তো এখানে দেখেন সিনোনিম অফ ক্যান্ডিড, ক্যান্ডিডেট সিনোনিম কোনটা, ফ্র্যাঙ্ক। এবারে আসেন দ্য অ্যান্টোনিম অফ ক্যান্ডিড, ক্যান্ডিডের অ্যান্টোনিম কি, তাহলে ফ্র্যাঙ্ক হচ্ছে সিনোনিম, এটা সিনোনিম। এই যে দেখেন আপনি সত্যি কথা বলতেছেন, এটাও সিনোনিম, এটাও সিনোনিম, এটাও সিনোনিম, এটাও সিনোনিম। ট্রুথফুল, ক্যান্ডিড মানে এই যে খোলাখুলি বলা, মানে আপনি সত্যি কথাটাই বলে দিলেন। এই যে দেখেন আপনি সোজা সাপটা বললেন, স্ট্রেট ফরওয়ার্ড, এটাও সিনোনিম, এটাও সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কি হলো, রিজার্ভ। রিজার্ভটা মানে ওই সংরক্ষিত না, এখানে রিজার্ভ মানে একজন ব্যক্তি তার যে ভিতরের অভিব্যক্তি আছে, অনুভূতি আছে, এটা সে সহজে প্রকাশ করে না, যাকে আমরা বলি চাপা স্বভাবে। তো এই যে এ হলো খোলাখুলি, এ যা আছে এ সরল অকপটে বলেই ফেলে যে আমি এইটা করছি, বা এটা আমার করা ঠিক হয়নি, বা এটা আমার নেচার। তো সেক্ষেত্রে এর অ্যান্টোনিমটা হচ্ছে এইটা, রিজার্ভ মানে চাপা স্বভাবের, গুরু গম্ভীর, মানে যে নিজের অনুভূতিটাকে প্রকাশ করতে চায় না। তাহলে আমরা এইটা অ্যান্টোনিম দেখলাম, চাপা স্বভাবের, গুরু গম্ভীর, মানে যে নিজের অনুভূতিটাকে। তাহলে এখানে এটাও সিনোনিম, ফ্র্যাঙ্ক, ট্রুথফুল, স্পষ্টবাদী বা সত্যবাদী, স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, এটাও স্পষ্টভাষী বা স্পষ্টবাদী। তাহলে এটাও সিনোনিম, এটাও সিনোনিম, এটাও সিনোনিম। ক্যান্ডিডেট অ্যান্টোনিম হচ্ছে রিজার্ভ। এবারে আসেন অ্যান্টোনিম অফ ক্যান্ডিড। এখানে দেখেন ব্লাফ মানে প্রতারণা করা, ধোঁকা দেওয়া। তাহলে এই যে দেখেন কৌশলের আশ্রয় নিচ্ছে, সোজা সাপটা না, সেটা হলো ডেভিয়াস। ইকুয়াল ব্লান্ট, ব্লান্ট মানে দেখেন, ব্লান্ট মানেও কিন্তু এটাও সিনোনিম, এটা সিনোনিম। ব্লান্ট স্পিকিং মানে একদম ডাইরেক্ট বলা, মানে খোলাখুলি সোজা। কি ব্যাপারে, লাইন কি হলো? ও তাহলে দেখেন এইটাও সিনোনিম। এখন ব্লান্টের কিন্তু একটা শব্দের বিভিন্ন রকমের অর্থ হয়, ব্লান্ট মানে ভোঁতাও হয়। ধরেন এই যে এটা ভোঁতা হয়ে গেছে, ধরেন এটা ধরে নিলাম একটা পেন্সিল, তো এটা লিখতে লিখতে যখন এটা আর তীক্ষ্ণ থাকে না, শার্প থাকে না, ঠিক আছে, শার্পেন দা পেন্সিল মানে কি, এটাকে তীক্ষ্ণ করো, যখন তীক্ষ্ণ থাকতেছে না তখন এটা হয়ে যাচ্ছে ভোঁতা। সেটাকে আমরা আগে যেমন অবস্টিউস, আমি এর ব্যবহারটা এই যে দেখেন অবস্টিউস, এটার ব্যবহার এখন অবশ্য ডিকশনারিতে পাবেন না, এটার ব্যবহার এখন অনেকটা হয়ে গেছে। অথবা ডাল, ডাল মানেও ভোঁতা, মানে যেটার মাথা তীক্ষ্ণ না। তাহলে ব্লান্ট মানেও ভোঁতা, ঠিক আছে, ডাল। এখন ধারালো, এর অপোজিট, এর অ্যান্টোনিমটা হচ্ছে শার্প, এর অ্যান্টোনিম হচ্ছে শার্প। যেমন শার্প পেন্সিল, শার্প নাইফ, ধারালো ছুরি, খুব ধার, লাগলেই কেটে যাবে। আর ভোঁতা ছুরি, দেখা যায় যে টেনে টেনে কুরবানির সময় দেখা যায় যে অনেকে ছুরিতে খুব মানে শার্প ভাবে ওটা শার্প নাইফ করতে পারে না, গরুর গলায়
ইচ্ছা মতো চালানোর পরে কি হয়, কাটতেই চায় না, গরু দেখা যায় যে কষ্ট পায়। তো এই ক্ষেত্রে দেখেন এই যে ভোতা ব্লান্ট, ঠিক আছে, নাইফ, ভোতা কাঁচি, ব্লান্ট সিজার্স, ধারালো কাঁচি, শার্প। তো এর অ্যান্টোনিমটা হচ্ছে শার্প। এখন এই ব্লান্টকে যদি ব্যক্তির আচরণ বোঝায় তখন হচ্ছে এই যে স্পষ্টবাদী, খোলাখুলি, ঠিক আছে, মন খোলা, অকপট। তখন কিন্তু এই ব্লান্ট তখন সিনোনিম। কিসের সিনোনিম? এই ক্যান্ডিড, ফ্র্যাঙ্ক, ট্রুথফুল, স্ট্রেট ফরওয়ার্ডের সিনোনিম। আর ডিভিয়াসটা কি? ডেভিয়াসটা হচ্ছে এইটা হলো আপনার কানিং, মানে ধূর্ততার সাথে। এখানে কি বলে যে সততার আশ্রয় না, প্রতারণার আশ্রয় না, ডিসিটফুল হতে পারে। এর আমরা ব্যবহারগুলো দেখি। তাহলে এখানে আগে আমরা শব্দগুলো দেখেন, ক্যান্ডিড, ফ্র্যাঙ্ক, অকপট, মন খোলা, খোলাখুলি। আর ব্লাফ এটা হলো ভার্ব, মানে প্রতারণা করা, ধোঁকাবাজি করা। ডিভিয়াস এটা অ্যাডজেক্টিভ, মানে অসৎ, মানে ডিসঅনেস্ট। তারপরে চাতুর্যপূর্ণ, আমরা ডিসিট, কানিং বলতে পারি, ক্রাফটি বলতে পারি, সততাপূর্ণ, ঠিক আছে, এটাকে আমরা ডিজাইনিং বলতে পারি, তারপরে ম্যাকিভেলিয়ান বলতে পারি। দেখেন আমরা প্রয়োগটা দেখি, এই যে ওখানে আমরা দেখে আসি কি কি আছে। এই যে দেখেন ডেভিয়াসের ডিসঅনেস্ট, আন্ডারহ্যান্ড মানে অসৎ, ঠিক আছে, চাতুর্যপূর্ণ, সততাপূর্ণ, এই যে ডিসিটফুল, ট্রিকি, কনাইভিং। তারপরে ধূর্ত মানে ডিসাইবে, মানে কূটকৌশলপূর্ণ, ফন্দিবাজ, কানিং, উইলি, স্কিমিং, ডিজাইনিং। আবার ম্যাকিভেলিয়ান আমরা বলতে পারি। এখানে দেখেন এগুলো আমরা প্রয়োগ করব কিভাবে। যেমন ডেভিয়াস, দেখেন হি ইজ আ ডেভিয়াস বা উইলি পলিটিশিয়ান। তাহলে ডেভিয়াস মানে যা, উইলি মানেও তা, এই অর্থই দিচ্ছে যে ফন্দিবাজ রাজনীতিবিদ, কূটকৌশলপূর্ণ, ধূর্ত। পলিটিশিয়ান না, এর উচ্চারণ হবে শন। ইলেকট্রিশিয়ান, এই যে বাসার কাজ করে যারা ইলেকট্রিক মিস্ত্রি, এদেরকে আমরা বলি ইলেকট্রিশিয়ান। মিউজিশিয়ান, CITIAN, উচ্চারণ হয় হলো শন, মিউজিশিয়ান, ইলেকট্রিশিয়ান। তাহলে হি ইজ আ ডেভিয়াস বা উইলি পলিটিশিয়ান বা কানিং পলিটিশিয়ান। তারপরে দেখেন হি ইজ, দেখেন অ্যাজ ডেভিয়াস, এটা আমরা ব্যবহার করলাম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। এটা আমরা ব্যবহার করলাম অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। এখানে আবার প্রেডিকেটিভ, যে হি ইজ অ্যাজ ডেভিয়াস অ্যাজ আ পলিটিশিয়ান নিডস টু বি, মানে একজন রাজনীতিবিদের যতটা কূটকৌশল, ফন্দিবাজ, ধূর্ত হওয়া উচিত সে ততটাই। তারপর দেখেন হি গট রিচ, সে ধনী হলো, হি গট রিচ মানে হি বিকেম রিচ বাই ডেভিয়াস মিনস, মানে কি এই যে কূটকৌশলপূর্ণ উপায় বা প্রতারণাপূর্ণ উপায়। এখানে বোঝাচ্ছে ডিসিটফুল, ট্রিকি বা কনাইভিং। এবারে আসেন বা ডিসঅনেস্ট ওয়েতে, ইট ইজ এ ডেভিয়াস প্ল্যান, বলতেছি এইটা একটা কূটকৌশলপূর্ণ প্ল্যান, ঠিক আছে, বা প্রতারণাপূর্ণ। বাট উইল ইট ওয়ার্ক, এটা কি কাজ করবে? ইউ হ্যাভ টু বি এ বিট ডেভিয়াস, মানে কি তোমাকে একটু কি করতে হবে, চাতুর্যপূর্ণ বা ধূর্ত হওয়া লাগবে। কেন? এই যে দেখেন, ইফ ইউ আর গোয়িং টু সাকসিড ইন বিজনেস, তুমি যদি ব্যবসায় সফল হতে চাও বা কাজে, বিজনেস মানে এখানে ব্যবসা হতে পারে, কাজ হতে পারে। এখানে আবার দেখেন ইউ হ্যাভ টু বি প্রেটি ডিভিয়াস, মানে বেশ কি হতে হবে, মানে খুব চাতুর্যপূর্ণ বা এটা ফন্দিবাজ বা ধূর্ত হওয়া লাগবে। কেন? টু বি সাকসেসফুল ইন দ্যাট সর্ট অফ বিজনেস, মানে কি এখানে বিজনেস মানে কাজ বা ব্যবসা, যেটাই বলেন, যে ওই ধরনের ব্যবসায় বা ওই ধরনের কাজে তোমাকে বেশ কি হতে হবে, চাতুর্যপূর্ণ বা ধূর্ত হওয়া লাগবে। ইউ হ্যাভ এ ডেভিয়াস মাইন্ড, তোমার কি মনটা ওই যে বলেন যে নেগেটিভ, যে ডাটি মাইন্ড, মানে ভালো কোনো কাজ ধরেন পুলিশে কেউ যোগদান করতে চাচ্ছে না, কেন? দেখা যায় যে বা আর্মিতে যোগদান করতে চাচ্ছে না, সে পুলিশে যোগদান করলে মোটা অঙ্কের নোট কামানো যাবে। আর্মিতে হয়তো বা ওই সুযোগটা ওইভাবে ডিরেক্টলি নাই। তো সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে উইল ইউ জয়েন দ্য আর্মি, তো বলতেছে না, আই ওয়ান্ট টু জয়েন দ্য পুলিশ। তার মানে ইউ হ্যাভ এ ডেভিয়াস মাইন্ড। তাহলে আমরা ডেভিয়াসটা দেখলাম। এই যে দেখেন, হি ইজ নাইস, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, মানে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড মানে ভেরি ফ্র্যাঙ্ক। দেখেন, আর ইজি টু গেট অন উইথ, গেট অন উইথ মানে কি, গেট অন উইথ মানে এর সাথে সুসম্পর্ক রাখা যায়, মানে গেট অন, এই যে গেট অন উইথ হিম, গেট অন মানে কারোর সাথে, আমি প্রথমে বললাম যে আমার কলিগের সাথে সম্পর্ক ভালো, তাহলে কি হচ্ছে যে আই গেট অন উইথ মাই কলিগস, বা হি গেটস অন, ঠিক আছে, উইথ হিজ কলিগস, মানে কারোর সাথে সুসম্পর্ক রাখা, সম্পর্ক ভালো যাওয়া বা সদ্ভাব থাকা। এই যে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি গেট অন উইথ সামবডি। এখন দেখেন এই যে রিজার্ভের তফাৎটা দেখেন, রিজার্ভটা পুরোটা চাপা স্বভাবের, জি এ কোয়াইট অ্যান্ড রিজার্ভ ওম্যান, মহিলারা শান্ত চাপা স্বভাবের। এখানে বলা হয়েছে শান্ত চাপা স্বভাবের মহিলা, এটা পুরাই মিথ্যা কথা, কারণ মেয়েরা শান্ত হয় না, তুফান, মানে সাকিব খান আর কি তুফান দেখাইছে, একদমই সেই রকম তুফান। আবার চাপা তো হয় না, মানে পুরাই, এটাকে বলে তুফানের মুখ, ঝড়ের কেন্দ্র। এখন দেখেন, দ্য ইংলিশ হ্যাভ এ রেপুটেশন ফর বিং রিজার্ভ, মানে কি চাপা স্বভাবের বা ওই যে নিজের অনুভূতি চেপে রাখার জন্য ইংরেজদের কি, ইংরেজ জাতির সুনাম আছে। এখন এইটারই দেখেন,
এই যে দেখেন শি হ্যাজ এ রেপুটেশন ফর ব্লান্ট স্পিকিং, এখানে ভোতা না, একদম সোজা সাপটা কথা বলা, তার মানে ব্লান্ট হচ্ছে ফ্রাঙ্ক, মানে খোলাখুলি কথা বলার জন্য তার কি আছে, সুনাম আছে। শি হ্যাজ এ রেপুটেশন ফর ব্লান্ট স্পিকিং। এখন আমি বলতে পারি শি হ্যাজ এ রেপুটেশন ফর বিং রিজার্ভ, এই যে বললাম চাপা স্বভাবের মহিলা, তাহলে সে কথা বলে না, অনুভূতি শেয়ার করে না। শি হ্যাজ এ রেপুটেশন ফর বিং রিজার্ভ। এখন বিং ব্লান্ট এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন, বা বিং ফ্র্যাঙ্ক বা বিং ক্যান্ডিড। এই যে দেখেন ব্লান্ট নাইফ, পেন্সিল ইজ ব্লান্ট, পুলিশ সেড হি হ্যাড বিন হিট উইথ এ ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, মানে কি একটা ভোতা যন্ত্র দ্বারা তাকে আঘাত করা হয়েছিল। তো আমরা ফ্র্যাঙ্কের দিকেই যাই আবার। এই যে দেখেন ক্যান্ডিড, ক্যান্ডিড টক্স বা ক্যান্ডিড ডিসকাশন, খোলাখুলি আলোচনা। এখানে টক, আই হ্যাভ এ টক উইথ ইউ, আমার তোমার সাথে একটু কথা আছে বা আলোচনা আছে। তো আমরা আলোচনা করতে, যেহেতু আলোচনায় বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ উঠে আসে, এই জন্য আমরা প্লুরাল ব্যবহার করি। ক্যান্ডিড টক্স, টক্স বিটুইন দ্য লিডার অফ দ্য কান্ট্রিজ। তো এই যে টক্স, টক্স মানে আলোচনা, টক থেকে টক্স ডিসকাশন। তো ক্যান্ডিড টক্স মানে খোলাখুলি, কোনো কিছু গোপন হবে না, যে যার মতো। এই যে দেখেন ক্যান্ডিড স্টেটমেন্ট, ঠিক আছে, খোলাখুলি বা একদম সোজা সাপটা, মানে সরল সাক্ষাৎকার, মানে সরল বিশ্বাসে যেগুলো বলা হয়। এই যে দেখেন টু বি ক্যান্ডিড, মজার একটা বিষয় দেখেন, আই ক্যান নট স্ট্যান্ড হার। স্ট্যান্ড মানে কি দাঁড়ানো না, কিন্তু এখানে শব্দের প্রয়োগ জানতে হবে। এখানে স্ট্যান্ড মানে হলো সহ্য করা, স্ট্যান্ড মানে হলো সহ্য করা, বেয়ার, এনডিওর, পুট আপ উইথ, ঠিক আছে, টলারেট যেটা বলেন। মানে টু বি ক্যান্ডিড মানে খোলাখুলি বলতে গেলে আই ক্যান নট স্ট্যান্ড হার, মানে কি আমি তাকে সহ্য করতে পারি না। এখন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা নিবন্ধনে আসছিল যে আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস। রিচ ডিশেস যে খাবারে প্রচুর মশলা তেল থাকে, এটাকে বলা হয় গুরুপাক। তাহলে কি হচ্ছে, আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস, আমি গুরুপাক সহ্য করতে পারি না, মানে ওই তেল মশলা যুক্ত খাবার খাইতে পারি না। সহজ কথায় গুরুপাক আমার সহ্য হয় না। তাহলে কি হচ্ছে, এই যে টু বি ক্যান্ডিড বা টু বি ফ্র্যাঙ্ক, ঠিক আছে, তাহলে আই ক্যান নট বা আই ক্যান্ট স্ট্যান্ড হার অথবা আই ক্যান্ট স্ট্যান্ড রিচ ডিশেস। তাহলে এখানে দেখেন টু বি ক্যান্ডিড মানে খোলাখুলি বলতে গেলে, এই যে টু বি ক্যান্ডিড উইথ ইউ, তোমার কাছে খোলাখুলি বলতে গেলে, অন্য কারো কাছে না। এটা হলো সাধারণ, এটা স্পেসিফিকেশন দেওয়া হলো যে তোমার কাছে। আই থিঙ্ক ইউ আর মেকিং এ ড্রেডফুল মিস্টেক, তুমি খুব ভয়ানক একটা ভুল করতে যাচ্ছ আমার মনে হয়, মানে খোলাখুলি বলতে গেলে। এই যে দেখেন এখানে দেখলেন টু বি ক্যান্ডিড, এখানে দেখেন টু বি ব্লান্ট, মানে একদম ডাইরেক্ট বলতে গেলে ইওর ওয়ার্ক ইজ অ্যাপালিং, মানে কি তোমার কাজটা খুবই মারাত্মক, মানে ভয়ানক। আবার টু বি ব্লান্ট না বলে আমি এইভাবে বলতে পারি যে আই উইল বি ব্লান্ট, মানে কি আমি খোলাখুলি বলবো, আমি কথাটা খোলাখুলি বলবো। এই যে দেখেন দ্য লাস্ট পিস অফ ওয়ার্ক ইউ ডিড ওয়াজ টেরিবল, মানে কি তুমি যে সর্বশেষ কাজটা করছিলা, তুমি যে সর্বশেষ পিস অফ ওয়ার্ক, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, তাই এটাকে কাউন্টেবল বানানোর জন্য তার আগে আমরা পিস অফ ব্যবহার করছি। দ্যাট লাস্ট পিস, এখানে আমি বললাম যে লাস্ট সিনেমা কে বানাইছে, সালমান খানের কি জানি সিকান্দার। তাহলে কি হচ্ছে, আই উইল বি ব্লান্ট, আমি খোলাখুলি বলবো অ্যাজ এ সালমান ফ্যান। কি বলতেছি, দ্য লাস্ট মুভি, ঠিক আছে, সালমান ডিড ওয়াজ টেরিবল। আপনারা আপনার মতো করে মডিফাই করার ক্যাপাসিটিটা অর্জন করতে হবে, নিজের ব্রেনকে ব্যবহার করতে হবে। এবারে আসা যাক, এই যে টু বি ব্লান্ট বললাম, টু বি ক্যান্ডিড বললাম, ঠিক আছে। এখন দেখেন টু বি ফ্র্যাঙ্ক। এবারে আসেন, এই যে দেখেন প্রয়োগ, তাহলে এগুলো সমর্থক। টু বি ফ্র্যাঙ্ক, আই ডোন্ট কেয়ার হু উইন্স, মানে কি কে জিতলো এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, মানে খোলাখুলি বলতে গেলে। টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, তোমার কাছে বলতেছি, আই রিয়েলি ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ এ চান্স, আমার মনে হয় না তোমার সুযোগ আছে, মানে দুইজন খেলতেছে, তো এক্ষেত্রে এর জেতার সুযোগ নাই। এই জন্য আই রিয়েলি ডোন্ট, মানে আমি সত্যি আমার মনে হয় যে তুমি জিততে পারবা না। এই যে টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, এই যে টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, তোমার কাছে খোলাখুলি ভাবে বলতেছে, আই থিঙ্ক ইউর সন হ্যাজ লিড ইন চান্স অফ পাসিং দ্য এক্সাম, মানে কোনো একটা অভিভাবক আর একটা অভিভাবক বলতেছে আপনার ছেলের, মানে আমি একদম সোজা সবটাই বলতেছি, সে পড়াশোনা করে না, আপনার ছেলের পরীক্ষায় পাশ করার সুযোগ নাই। এই যে খোলাখুলি মানে মন খোলা, বি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইউর কনসার্ন, মানে তোমার উদ্বেগ বা তুমি কি কারণে টেনশনে আছো এই বিষয়টা তুমি খোলাখুলি বলো, মানে খোলাখুলি হও। দেখেন হি ওয়াজ ফ্র্যাঙ্ক অ্যাবাউট হিজ রিলেশনশিপ উইথ দ্য অ্যাক্ট্রেস। এখানে কোন একজন ক্রিকেটারকে প্রশ্ন করা হয়েছে, ধরলাম ঋষভ পন্থকেই বলা হয়েছে যে তার উর্বশী রাউটেলার সাথে সম্পর্ক আছে কিনা। আমি কিন্তু ওয়াজ করতেছি না, আমি হামজার মতো যে আমার নায়িকাদের নাম নেওয়া যাবে না। না, উর্বশী রাউটেলা খুবই সুন্দর আর কি, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। তো এখন দেখেন বলা হচ্ছে ঋষভ পান্ট ওয়াজ ভেরি ফ্র্যাঙ্ক। আবার এই যে নাসিম স্যারও কিন্তু পাকিস্তানি ক্রিকেটার উর্বশী রাউটেলার সঙ্গে ইন্টু পিন্টু ছিল আর কি, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোড়জোড় আসতো। তাহলে হি ওয়াজ ফ্র্যাঙ্ক অ্যাবাউট হিজ রিলেশন, মানে সে খোলাখুলি বলে যে না আমার উর্বশী রাউটেলার সাথে রিলেশনশিপ ছিল। আমার অবশ্য একটা নায়িকা খুব পছন্দ হতো, কিন্তু সাহস করে বলা হয় নাই, আর বয়সের ব্যবধান ছিল। তো এই যে দেখেন এ ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসকাশন, আগে আমরা দেখে আসলাম ক্যান্ডিড টক্স, খোলাখুলি আলোচনা, এটা হলো এটাও আলোচনা, পূর্ণাঙ্গ এবং খোলাখুলি আলোচনা। এই যে দেখেন
এ ফ্র্যাঙ্ক এক্সচেঞ্জ অফ ভিউ মানে কি বাক্য বিনিময় করা, মতামত বিনিময়, মত বিনিময় করাকে আমরা বলি এক্সচেঞ্জ অফ ভিউজ। ভিউজ মানে মত, তাহলে এক্সচেঞ্জ মানে বিনিময়, মানে ফ্র্যাঙ্ক এক্সচেঞ্জ অফ ভিউজ, খোলাখুলি মত বিনিময়। তাই বলে মদ না, মানে দ দিলে কিন্তু আবার মত বিনিময় সভা, মানে আপনি আমার এক বোতল মদ দিলেন, আমি আপনার আর এক বোতল দিলাম, এটা হবে মত। তো এবারে দেখেন ফ্র্যাঙ্ক অ্যাডমিশন। অ্যাডমিশন মানে এটা ভর্তি না, আমরা ল স্টুডেন্ট আমরা ভালো বুঝবো সেটা কি অ্যাডমিশন। অ্যাডমিট মানে স্বীকার করা, অ্যাডমিট ইউর ফল্ট, অ্যাডমিট ইউর গিল্ট, ঠিক আছে, কনফেস ইউর গিল্ট। এই যে অ্যাডমিশন মানে স্বীকারোক্তি, বিশেষ করে ল স্টুডেন্টরা এই শব্দের সাথে খুব পরিচিত যে অ্যাডমিশন মানে স্বীকারোক্তি। তাহলে কি হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন অফ গিল্ট। গিল্ট মানে অপরাধ, অপরাধের সরল স্বীকারোক্তি বা সোজা সাপটা স্বীকারোক্তি, খোলাখুলি স্বীকারোক্তি। ক্লাসের পারফরমেন্স নায়িকার নাম নিতে বউ এসে হাজির। এই যে দেখেন দ্য আনসার টু দিস কোশ্চেন ইজ ডিসেপটিভলি স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে ফ্র্যাঙ্ক বা ক্যান্ডিডেট সমর্থক শব্দ আমরা স্ট্রেট ফরওয়ার্ডও বলতে পারি। এই যে দেখেন এটা আগে বলছিলাম, হি ইজ নাইস, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড ইজি টু। তাহলে স্ট্রেট ফরওয়ার্ড, তারপরে ব্লান্ট, ক্যান্ডিড, ফ্র্যাঙ্ক, ট্রুথফুল, এই সবগুলাই কি হচ্ছে এরা সমর্থক। তাহলে এখানে দেখেন দ্য আনসার ইজ টু দিস কোশ্চেন ইজ, এখানে একটা মজার বিষয় দেখেন, সে স্ট্রেট ফরওয়ার্ড সোজা সাপটা খোলাখুলি স্পষ্টভাষী, কিন্তু এই যে আগে ডিসেপটিভলি এটাকে আমরা বলি অক্সিমরন। জি ক্লিয়ারলি আনক্লিয়ার মানে কি সুস্পষ্ট ভাবে মানে অস্পষ্ট, মানে রেগুলারলি ইরেগুলার মানে সে নিয়মিত অনিয়মিত। তো এই যে পাশাপাশি দুটা বিপরীতার্থক শব্দ আমরা ব্যবহার করি বিপরীত অলংকার হিসেবে, এই যে অক্সিমরন মানে দুটো শব্দ আগেরটা বা পরেরটা পরস্পরের বিপরীত। এখানে কিন্তু আবার দেখেন আনসার টু, এটা কিন্তু আনসার নাউন, আনসার টু দিস কোশ্চেন। এখানে আমরা যদি আনসার উত্তর সলিউশন সমাধান হলো কিন্তু টুই বসবে। তাহলে মোটামুটি এইভাবে যদি আপনারা সেন্টেন্স গুলা পড়েন, এর ব্যবহার গুলা দেখেন, যেমন এই যে খোলাখুলি বলতে গেলে টু বি ব্লান্ট, ঠিক আছে, খোলাখুলি বলতে গেলে টু বি ক্যান্ডিড, খোলাখুলি বলতে গেলে টু বি ফ্র্যাঙ্ক, ঠিক আছে। এখন দেখেন আমি এভাবে বলতে পারি যে ব্লান্টলি স্পিকিং, ক্যান্ডিডলি স্পিকিং, ঠিক আছে, এইগুলো আমরা ওইভাবে বলতে পারি খোলাখুলি বলতে গেলে, টু বি ব্লান্ট না বলে ব্লান্টলি স্পিকিং, এই যে ক্যান্ডিডলি স্পিকিং, তারপরে ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে অ্যাডভার্ব হিসেবে কিন্তু আমরা কনভার্ট করতে পারি। আসলে যত সময় যাবে শেখার কৌশল যখন বাড়বে, এক সময় আপনার স্টকটা অনেক বেশি হবে, তখন আপনি এমনিতেই পারবেন। এগুলো আপনাদেরকে জানতে হবে, এগুলো বাড়াতে হবে। যেমন এই যে টু বি ব্লান্ট মানে একদম ডাইরেক্ট মুখের উপরে বলে দিলাম, কি বলে দিলাম, জি ইউর ওয়ার্ক ইজ অ্যাপলিং, না বলে বলতেছি ইউর লাস্ট মুভি ইজ টেরিবল, বা ইউর লাস্ট মুভি ইজ অ্যাপলিং, বা ইউর লাস্ট বুক ইজ অ্যাপলিং। এগুলো আপনাদেরকে মডিফাই করা জানতে হবে, মিনিং ওটাই আসবে, শুধু শব্দটা মানে অর্ডারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে আপনারা তো বুঝতে পারলেন যে আমাদের আসলে কিভাবে শেখা উচিত। দেখেন এখানে আমরা সিনোনিম শিখলাম, অ্যান্টোনিম শিখলাম, অন্যগুলার অর্থ জানলাম, সাথে আরো বিস্তারিত প্রয়োগগুলো দেখলাম। যখন আমরা এইভাবে শিখবো বিস্তারিত ভাবে, একটার সঙ্গে আরেকটা কি সম্পর্ক, কোনটা কতটুকু অর্থ বহন করতেছে, কোনটা কোন কনটেক্সটে কতটুকু প্রাসঙ্গিক, তখন কি হবে, তখন এটা আমাদের মনে ওইভাবেই গেঁথে যাবে। তখন ওই যে বললাম, মনে আসা মাত্রই ঠোঁটেও চলে আসবে, আপনার কনফিডেন্স বাড়বে। আপনার নলেজটা যদি সঠিক হয়, ঠিক আছে, দেখবেন যে আপনার জড়তাও থাকবে না, আপনার মধ্যে ইনার্সিও থাকবে না শেখার ক্ষেত্রে, আপনার মধ্যে কোনো ধরনের ভয়টাও থাকবে না। আপনার ওই যে বললাম পকেটে যদি টাকা থাকে, আসু কাসু হলেও আপনি সবকিছু কিনতে পারবেন, হয়তো বা 2 টাকা বেশি লাগতে পারে, আর টাকাই নাই, আপনি কি মাস্তানি করে কিনবেন? সব জায়গায় মাস্তানি খাটে না, তো ভাষার ক্ষেত্রেও খাটে না, আপনাকে শিখতে হবে। তো আজকের লাইভ ক্লাসটা এই পর্যন্তই। আপনারা যারা সত্যিকার অর্থে শিখতে আগ্রহী, আমি যেভাবে এখানে দেখলাম এইভাবেই মাস্টার বই থেকে ভোকাবুলারি গুলো আপনাদেরকে সেন্টেন্স দিয়ে, অ্যাপ্লিকেশন দিয়ে ইনশাল্লাহ শেখাবো। পাশাপাশি মাস্টার বইয়ের যে গ্রামার আইটেম গুলো আছে এগুলো এখন যারা ওই যে বললাম ভোকাবুলারি প্রিমিয়ামে আসবে প্লাস গ্রামার কোর্স সহকারে, তাদেরকে গুনতে হবে 2000 টাকা। যারা শুধু গ্রামার কোর্সে থাকবে তাদেরকে দিতে হবে এখন 1000 টাকা, এখন দিতে হবে 1000। প্রাইভেট গ্রুপে এখন যুক্ত হলে 1000 টাকা দিতে হবে। এখন প্রাইভেট গ্রুপের অ্যাডমিশন ফি 1000 টাকা। আর প্রিমিয়াম ভোকাবুলারি শেখার ক্ষেত্রে এইভাবে শিখতে চাইলে আপনাদেরকে গুনতে হবে প্লাস আরো 1000, প্লাস আরো 1000। এখন দেখেন আগ্রহ থাকলে আপনারা শিখতে পারবেন। সারা জীবনে অনেক টাকা ইংলিশের পিছনে ইনভেস্ট করলেন, মনে রাখবেন আমেরিকার হাতে ডলার থাকা ছাপো, আর আপনার হাতে ইংরেজি যদি সত্যিকার ওই লেভেলের কমান্ড থাকে চাইলেই কমাতে পারবেন। এই আমার দিকেই দেখেন, সারাদিন ঘুরেই বেড়াচ্ছি,
অনলাইনে পড়ালেও আপনারা টাকা দিচ্ছেন, বই বের করলে আপনারা মুড়ি মুড়কির মতন কিনতেছেন। তো ওই কমান্ডটা আপনার থাকতে হবে, ওই রকম ট্রাস্ট লেভেল ওই যে বলে আপনাকে অর্জন করতে হবে। তবে এটুকু মনে রাখবেন, আমার উপরে আপনারা ট্রাস্ট রাখেন, হ্যাভ ট্রাস্ট ইন মি, আই উইল নট লেট ইউ ডাউন, আপনাদেরকে হতাশ করব না। যাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।